নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটক। তো অলরেডি কিন্তু 32 থেকে 36 যে এপিসোডের তার কিন্তু শেষ অধ্যায়টা চলে এসছে। এরপরে আজকে আমরা তার সাথে আবার কিন্তু পরের যে এপিসোডের কিছুটা অংশ জুড়ে দিচ্ছি। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আপনারা ইতিপূর্বেই দেখেছেন আমাদের এই সাকিন শাড়িশুড়ি আমরা যে ভিডিওগুলো আনছি, তাতে কিন্তু কতগুলো ক্যারেক্টার এসছে। তার মধ্যে রোশন একটা খুব মারাত্মক ক্যারেক্টার, এবং মাফ করবেন, মান্নানের যে কি হতে চলেছে সেটা কিন্তু এই এপিসোডের মাধ্যমে মানে আমরা এই জানতে পারবো। এপিসোডটা খুব মারাত্মক হতে চলেছে। মন্ডল কিন্তু ওদেরকে একদম। ডেকে পাঠিয়েছে প্রস্তাব দেবে বিয়ের। আর যেটা আপনাদের কাছে প্রতিবার বলা থাকে সেটা হচ্ছে ভিডিওর যে অরিজিনাল লিঙ্ক সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা অরিজিনাল ভিডিওটাও সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন সময় না নষ্ট করে পুরো ভিডিওটা দেখে নিই। চাপ দেবেন কিন্তু হবে আজকে। তোমার সাথে কটা কথা করছিল। বললাম না কও, শুনতেছি। শুনতেছো বলি তো মনে হচ্ছে না। একটা মানুষ এসে উঠানের উপর খাড়ালো, একবার তাকানোরও প্রয়োজন মনে করলে না, তাই না? তাকালে যদি আবার অপরাধ হয়ে যায়, সেই জন্যই তাকাচ্ছিলি। তা না কয়ে কও যে আমার মুখের দিকে তাকালে তো তোমার ভালো সন্দেহ ঠেকবে। করেছে সেটা কিন্তু যার মানে মুখের দিকে তাকালে তার তোমার ভালো মধ্যে কোনো ঠেকবে। ইয়ে নেই, সেই সে অরিজিনাল এসে ঘটনাটাই খাড়ালে তো ঘটেছে। হাসে গলে ঢলে পড়তে। তুমি কি আমার সাথে কথা কইবে রাইছো নাকি ঝগড়া করবে রাইছো বসন্তী? আমার কথা শুনে কি তোমার মনে হচ্ছে যে আমি তোমার সাথে ঝগড়া করবার আছি? ঠিক আছে, ক শুনি কি কইবে রাইছো। ঠিকই বুঝিস, আমি কি কবার চাই। প্রেমার সাথে তোমার তো কিসের মাখামাখি? দিন নাই রাত নাই কিসের জন্য সে তোমার ঘরে এসে পড়ে থাকে? সেই কথাটা আমাকে জিজ্ঞেস করে তোমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করো। আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করা লাগবে কে? তোমার কথা তুমি কও। তুমি কিসের জন্য একটা বিধবা মানুষের বয়সটা চাউলের সঙ্গে রঙ্গরস করে ঢুলে পড়ো? তোমার জন্য সেই গাছ ছেড়ে যাবে পর্যন্ত চায় না। তুমি যে আমার ভাইয়ের মন ডুডাই বা করে খাচ্ছ, তোমার কি পাঁচ পরানে একটু ভয়ও করতেছে না? পাপ পুণ্যেরও ভয় নেই তোমার? না, আমার পাপ পুণ্যের ভয় হয় না। তোমরা পুণ্যের মানুষ, পুণ্যের হিসেব করো গা। আমি পাপ পুণ্যের হিসেব করি না। তোমার কথা শেষ হয়ে থাকলে এখন যাও। তোমার কথা শুনতে ইচ্ছে করতেছে না, কতেও না। বেহায়া মেয়ে মানুষ, মুখে কিছুই বাঁধে না। ও তুই কি বাবা মনে তো করছিস? সহ্য করবে। তুই আমার ওর জোয়ান ভাইদের বক্তব্য মাথা খাবো। বলেছে। আমি বাইসে থাকতে সেটা কোনোদিনও হবার নয়। প্রয়োজনে চুলের মুঠি ধরে গেলাম থেকে তো বিদায় করে ছাড়বো। এরকম যে একটা হবে সেটা বোঝাই যাচ্ছে। এই এই যে আমার ডাক্তার। জাপান ডাক্তার চলে এসেছে। কিরম আছো গোলাম? শরীর মনটা ভালো তো? শরীরটা ভালো আছে ডাক্তার সাহেব, কিন্তু আপনার কাছে মিছে কথা কব না, মনের মধ্যে কিরম জানি অস্থির লাগতেছে। কি করছাও? সিঁড়িটা কি তাহলে জায়গা মতো পৌঁছাবে পারো নাই? না না, সিটি পৌঁছে গেছে, কিন্তু ওই সিটির মালিকের জন্য কিরম জানি অস্থির লাগে। কে অস্থির লাগবে কে? ঘুরে আইসো, দেখে আইসো, মনটা সুস্থির করে আইসো। তাই তোমাকে শেষবারের মতো কথাটা মনে করে দিচ্ছি। ও কিন্তু অনেক ফরওয়ার্ড মেয়ে। সতর্ক করে দিল। ফরওয়ার্ড হয়ে কোনো লাভ হচ্ছে না ডাক্তার সাহেব। সেটা চাচা স্বাস্থ্য ভাইয়ের জন্য সেও ভেজালের মধ্যে আছে। এই চাষা তো আর খালা তো ভাইরে তো দুনিয়াটা ধ্বংস করে দিল রে ভাই। মাঝে মাঝে কি হয় মনে হয় জানো গোলাম? মনে হয় এই দুনিয়াতে যত চাচা তো খালা তো ভাই আছে, সব শালাক ধরে নিয়ে আসিয়ে ওই খেপা কুত্তে মারার ইনজেকশন দিয়ে মারিয়ে ফেলাবি। তারপরে মনটা তুই দেহটা শান্তি পায়। আপনার এই অবস্থা কেন করে হলো ডাক্তার সাহেব? কি হয়েছে আপনার? এত গেছে অনেক কিছু রে ভাই। এমন কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না যার কাছে মনের কষ্টের কথাটা কইয়ে বুকটা জুড়িয়েবো। আমার কন না রে ভাই, আমি ডাক্তার হয়তো আর এক ভেদালের মধ্যে পড়েছি, অশান্তিতে আছি। তোমাকে মতো যদি সাধারণ পাবলিক হইতাম তাহলে পরে তো তোমাকে কাছে আমি মনের কথাটা কয়ে জুড়িবের বাচ্চা রে ভাই বুকটা। কে ডাক্তার সাহেব, মনের কথা কি পাবলিক ছাড়া করা যায় না? না রে ভাই, আমি তো ডাক্তার, এটাই তো আমার অন্যায় হয়ে গেছে রে ভাই। সত্যি অভিনয় ভালো হয়েছে আমি ডাক্তার হই নাই। বলছে ভালো হয়েছে আমি ডাক্তার হইনি। সত্যি কথা, যে যাকে বাঁচাতে ব্যস্ত, যে যার নিজেকে। এই যে কেন ওকে সে কিছু বলবে, ওকে বুঝছেন তো, ও বলবে। হ্যাঁ, আমাদের বাড়ি কি গেছিলে? না, বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস হয় নাই।
সোনালি অবশ্য করছিল যে জামাইবাবু চলেন দেখি কিরা কি কয় দেখ করে। আমি ভেবে দেখলাম যে খামাখা অশান্তি করে কি লাভ। সোনালি মনে করে মেলা কাটাকাটি করিছে না? হ্যাঁ তা তো একটু একটু করিসেই, তোমার কথাও খুব করে করছিল। আচ্ছা বাদ দাও এসব। উদাসের হয়তো সমস্যা। প্রেমানন্দ, তোমার যে জন্যই ডাকি আনলাম, তোমার দিদি তো খুব অশান্তি শুরু করেছে। জামাইবাবু, আমি তো আপনাকে কইছি সেটা আপনার পারিবারিক বিষয়। আরে না না, খালি পারিবারিক বিষয় না, তোমাকে নিয়ে তো নতুন করে অশান্তি শুরু হয়েছে। আমাকে নিয়ে এবার কিসের অশান্তি? আমি তো অশান্তি করবো না জন্য আপনার বাড়িতে এক করেছি। তোমাকে যে কি কব, অতি লজ্জাও করে। মানসি কয় উপরের দিকে থুতু ফেলালি নাকি নিজের বুকেই পড়ে। অসুবিধা নেই জামাইবাবু, কয়া ভালাম। ঘটনাটা কি? তুমি যে বৌদির সাথে কথা কও, এটা নিয়ে তোমার দিদি তোমাকে সন্দেহ করে। আমার তো নানা আজে বাজে কথাবার্তা কয়, কষে যে তোমাকে এই গ্রাম থেকে বিদায় করার জন্য, আরও কত কথা। আমি বর্দির সাথে কথা বলি, তারও সুবিধা কিসের? আর আমিও তো বুঝি না ভাই। শোনো, এইসব কথাবার্তা নিয়ে যদি তোমার দিদি উল্টো পাল্টা শুরু করে দেয়, তাহলে কিন্তু আমরা কেউ গ্রামে মুখ দেখাতে পারবো না। তা আমাকে কি করবার করছেন? এই গাঁও ছেড়ে চলে যাবার করছেন, তাই তো? আমার তুমি ভুল বুঝে না ভাই। তুমি আমাদের গায়ে থাকলে পরে আমার মনের মধ্যে ভালোই ঠেকে। তুমি তো তোমার দিদির ছেলে, তাই করছিলাম কি যে কয়েকটা দিন বৌদির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাৎ নাই করি। এটা তো সম্ভব না জামাইবাবু। আমি পারলে তো ওই দুঃখী মেয়েটার জন্য মেলা কিছু করতাম। এবার কি টাকা আমি বনবাস থেকে উদ্ধার করবার চাই জামাইবাবু। হ্যাঁ, বুধা সমস্যায় পড়ে গেছে। আমি যে কি খুশি হয়েছি। বাবা, এটা তো অবাক হয়ে যাচ্ছে, এত আপ্যায়ন। আছে আছে, খবর পরে দেওয়া যাবে না, আগে বসেন ঠান্ডা হয়ে, আমি ডাব করার ব্যবস্থা করতেছি। মুরব্বী আর কিছু খাবেন? দুপুরবেলা না খাই কিন্তু আপনি চাবিনি দেবো না, আমি শোল করলাম, খাই দেওয়া লাগবে না কিন্তু। থাক মান্নান ভাই, ওই আগেই ডাব ডুব পাড়ার দরকার নেই। ওই ডাব কাটি ভয় করে রে ভাই। ভয় পাচ্ছেন কি জন্য? সেই ঘটনার এই ঘটনার মধ্যে রাত দিন পার্থক্য, বুঝছেন? ভয়ের কোনো কারণ ঘটে নেই, তখন একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিলে। আমার মনে হয় আগে আপনি মন্ডল সাহেব ডাকেন, তার সাথে কথাবার্তা কয়া নেই, সে কি জন্যে ডাকিছে সেটা শুনালেই খাওয়া দাওয়া না হয় পরেই করা যাবে নি। করলাম তো, কোনো অসুবিধা নেই, আপনি এখানে বসে পানি টানি খান, আরাম করেন। তো মুরব্বী কি পান্ডন খরক বেশ আছে নাকি? আকাত খান খাওয়া যায় তো। ও মানান ভাই, ঘটনা খান কি, আপনি কি কিছু জানেন? জানি, আমিও জানি। মন্ডল সাহেবের কাছ থেকে শোনাই ভালো হবে না, বুঝছেন? আমি একটু আপনার ডাবের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এই মান্নানি ডাব দিয়ে কত ঝামেলা করেছে। তুমি কি কিছু বুঝতেছে? বুঝতে পারছি না তো। এই যে এত জামাই আদর করতেছে, বিষয়টা কি? আমার তো ভাল ঠেকতেছে না মগা। ওই রুইতনের সাথে যখন প্রথম আইছিলাম, তখন তো পয়লাই শুরু করেছিল ডাব দিয়ে, মুরগি জবই আরো কত আওয়াজ। খানিক পরে যা শুরু করলো, পারলে তো সিপা দিয়ে ডাবের পানি বের করে ফেলায়। ওরে আল্লাহ, তুমি না আমার ভয় দেখে ছাড়তেছ। ভয় করে কি করবে? আছি যখন পড়ে যাও, দেখো না জামই আদর কতক্ষণ থাকে। ঝামেলা হয়ে গেল, আমার কেমন জানি ভয় করতেছে। জামাই ডাক্তার এই সময় এসে এসব জিনিস জানে কে শিপালি? আমি না কাকুলি রাতে এগুলি দেখেছিলাম। কাকুলি রেখে গেছে, তার নাকি আর দরকার নেই। কাকুলি এনে রাখি যাবে কিসের জন্য? তার দরকার না হলে পরে সে রাস্তা কোনো জায়গায় ফালা দিবি, তোমার কাছে থেকে যাবে কিসের জন্য? আমার দেনে আপনি নাকি তার কাছে যে কোনো একটা চাইছিলেন, সেজন্য সে আপনাকে উপহার দিয়ে গেছে। তুমি এত বড় একটা নিষ্ঠুর কথা কবে ফেললে শিপালি? আমি কলাম নাকি? কাকুলি আমার যা হয়ে গেছে আমি তাই কলাম। আশ্চর্য ব্যাপার, কাকুলি কোলে বলে তোমারও কওয়া লাগবে? তুমি আমার মনের অবস্থা জানো না এখন কি? এইমাত্র আমি গুলামে কি করেছিলাম জানো? এই পৃথিবীতে যত খালাতো ভাই আছে সব খালারে যদি ক্ষমা করতে পারে, ইনজেকশন দিয়ে মারি বেশি পারতাম, তাহলে আমার জীবনটা শান্তি পাইতো। তেমন ইনজেকশন কি আছে আপনার কাছে ডাক্তার? এখন আমার কাছে নাই, কিন্তু ডাক্তার হিসেবে ইনজেকশন জোগাড় করতে আমার কত সময় লাগবে? হ্যাঁ,
তাহলে জোগাড় করে একটা ইনজেকশন আমাকে দিয়ে দেন, তাহলে সব বেজাল যায়। এরকম একটা নিশ্চয়ই কথা ফেলেছি অসাধারণ। বুঝছো? এই রে এবারই তো পেয়ে গেলাম। কেন মান্নান খালি ডাব দিয়ে মেহমানদারি করতেছিস? হ্যাঁ, মিষ্টি ফিষ্টি কিছু আনিস নি? ইয়ে ওরে বাবা, আল্লাহ, আমার তো একদমই মনে ছিল না মন্ডল সাহেব। আর তাছাড়া মুরব্বীরা যে আজকে এখনই আসবে ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটা শুভ কামের কথা কব, মিষ্টি ফিষ্টি না হলে চলে? তাহলে এক কাম করেন না কে মন্ডল সাহেব, ওই হান্নানে একটু কোন হুন্ডাটা টান দিলে যা মিষ্টি নিয়ে আসুক। সে আমি দেখতেছি। মান্নান তো তোমাকে একলা অ্যাসপায়ার করেছিল, তা দুই বন্ধু চলে আসছো, ভালোই হয়েছে। আমার আবার ওই এক সমস্যা মন্ডল সাহেব, এই সাথী ছাড়া পথ চলবে পারি না। তো খবর পেয়ে চিন্তায় অস্থির, তা আমি কইলাম যে দেখা করো, তাহলে তো বুঝবে না। তো সে কয় কি তাহলে তুমিও চলো, বাধ্য হয়ে আমার আশা লাগলো। খুব ভালো করিসাও, তোমার সাথেও কামের কথাটা সাইরে নেওয়া যাবে নি জাংশন। এই রে। মন্ডল সাহেব, এই যে আমাকে ডাকিছেন, মানে সে কথাকার মানে বিষয়টা কি? আরে এত অস্থির হচ্ছ কেন? এই যে ডাল এ ঠিকছে তো আর হুন্ডা মুন্ডার কেস তো আর নেই। আর তাছাড়া আমি কি বাঘ না বললো যে আমাকে ভয় ডর করা লাগবে? বয়স তো বড় কথা মন্ডল সাহেব, এই মনের মধ্যে কেমন জানি অস্থিরটাকে আপনার কথা গান শুনলে মানে একটু স্বস্তি পাইতাম, এই আর কি। অস্থির হওয়ার কিছু নাই, সারা জীবনই তো তোমাদের সাথে আমি কাজের কথা কইছি, এবার একটা শুভ কামের কথা কব, সেই জন্য তোমাকে আমি ডাকিছি। কেন মান্নান, এই মেহমানদের জন্য কি খাওয়া দাওয়ার আয়োজন করেছিস নাকি সে কথা আমার কয়ে দিতে হবে? এ তাহলে আপনি কোনো চিন্তা করেন না মন্ডল সাহেব, সব কিছুই হচ্ছে। আপনি খালি ওই কথাটা পারেন, তার আগে একবার হান্নানে একটু মিষ্টিটা আনবেন করবেন নাকি? সে আমি দেখতেছি। তাহলে আমি কাজের কথাটা ফাইনাল করে ফেলি, কি করতাম শোন? সেই ভালো মন্ডল সাহেব। তাহলে বিসমিল্লা করে কথাটা কয়েই ফেলাই। মগা সর্দার, তোমার নাকি একখান বিবাহযোগ্য কন্যা আছে, এই যে আমার মান্নান, মান্নানের আবার সেই কন্যারে ভালো লেগে গেছে। ভালো যখন লেগে গেছে তখন আর কি করা, ভাবলাম ওই গেরে চারখান হাত এক করে দিই। সেই জন্যই তোমার ডাকা। এর মধ্যে তোমার অমত তো কিছু নেই, ছেলে হিসেবে মান্নান তো একেবারে ফার্স্ট ক্লাস, দেখতে শুনতে খারাপ না, চুল একটুখানি কম আছে, তা পুরুষ মানুষের ঠিক আছে। চুল থাকলে কি না থাকলে কি। এই আবার এটা ঝামেলা বাঁধাচ্ছে। এই চলে যায় যেমন হচ্ছে। চলে গেছে নাকি? এটা বোঝা যাচ্ছে না। মন্ডল সাহেব, আমার যে একটা কথা ছিল। আরে একখান কেন, তুমি 10 খান কথা কও, 10 খান কথা না হলে কোনো বিয়ে শাদী হয় না, বুঝছো? হ্যাঁ, আচ্ছা পাত্র নিয়ে তোমার কোনো আপত্তি আছে? জি না, পাত্র নিয়ে কোনো কথা নেই। তাহলে তাহলে কি সমস্যা? আর আমরা তো কোনো ডিমান্ড বা যৌতুক দাবি করছি না, কি কইস মান্নান? হ্যাঁ তাই তো। সবই ঠিক আছে মন্ডল সাহেব, কিন্তু একটা সমস্যা যে হয়ে গেল। সমস্যা? আমি থাকতে তোমার কিসের সমস্যা? না মানে সমস্যা, আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে মন্ডল সাহেব। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? কি কর এই জংশন, মগা কি কয়? কথা সত্যি মন্ডল সাহেব, মগা মিথ্যা কথা কয় না, বিয়ের কথাবার্তা ফাইনাল। কথাবার্তা ফাইনাল হয়ে গেছে? বিয়ে তো হয়নি। বিয়ে তো হয়ে যায় নাই? ওরে বাবা, তাহলে ওই কথাবার্তা বাতিল করো, আবার নতুন করে কথাবার্তা ফাইনাল করো, আর সেই সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলাও। সেটা কি হয় মন্ডল সাহেব? হবি না কিসের জন্য?
আমার মতো একটা মানুষের সাথে তোমাদের আত্মীয়তা হতে যাচ্ছে, সেটা কি কম কথা? মন্ডল সাহেব আমরা এখন যাই। যাই মানে মিষ্টি মুখ না করে কোথা যাবে তোমরা? এই মান্নান, তাড়াতাড়ি মিষ্টি লিয়ে আয়। আরে মেহমানকে মিষ্টি মুখ করা। মিষ্টি এখন থাক মন্ডল সাহেব, আপনি প্রস্তাব দিলেন আমরা গায়ে যাই, সকলের সাথে পরামর্শ করি। বিয়ে যখন ঠিক হয়েই আছে তখন সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। আমরা যাই। আরে বসো, এ, সিদ্ধান্ত আর নতুন করে কি নিবা? সিদ্ধান্ত যা হওয়ার সেটা তো আমি কয়াই দিচ্ছি। এখন শুধু তোমরা বিয়ের দিনক্ষণ ঠিক করো। আমি একটু বাড়ির ভেতর থেকে ঘুরে আসি। অসাধারণ, মামিনুর রশিদ অসাধারণ একটা পুরো ভয় পেয়ে গেছে। এদিকে মারপিট করে মরছে আর ওদিকে তো যা আবার ঘটে গেছে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বন্ধুরা দেখলেন, সত্যি কথা বলতে এইবার কিন্তু আসল নাটকের শুরু হবে। একদম। তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু এইবার এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু দেখুন, একটা মেয়েকে নিয়ে মানে তিনজন, মানে জাপান ডাক্তার, ওদিকে রঞ্জু, আবার এখানে কিন্তু মন্ডল সাহেব বলে দিল বিয়ে তো কথা মান্নানের ফাইনাল হয়ে সাথেই গেছে, মান্নানের সাথেই হবে। তো এর পরবর্তী এপিসোডগুলো কিন্তু আরো মারাত্মক হতে চলেছে, তাই আমাদের সাথে পরপর এপিসোডগুলোতে থাকুন। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটা অন করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।